ইয়াসিন হেসে ফেলল। আপনারা জানেন আমি কে? অফিসার শান্ত গলায় বললেন। আমরা খুব ভালো করেই জানি। তারপর খুব স্পষ্ট করে বললেন, আর আমরা এটাও জানি যে এই কেসটা কে করেছেন। এই কথাটা শুনে ইয়াসিনের বুকের ভিতরে একটা ধাক্কা লাগলো। ওদিকে শাহিদা বেগম বাড়িতেই বসেছিলেন, কিন্তু আগের মতো তার সেই দম্ভটা আর নেই। বাড়ির সামনে মিডিয়ার লোকজন দাঁড়িয়ে আছে, প্রতিবেশীরা ফিসফিস করছে। তিনি বারবার ফোন করছেন ইয়াসিনকে, যে ইয়াসিন কখন তার বাড়িতে আসবেন। তার স্বামীকে ফোন করছেন কখন তারা বাড়িতে যাবে, কিন্তু কেউই ঠিকঠাকভাবে কিছু বলতে পারছে না। কামাল শুধু হেসে বললেন, তুমি যা করেছো তার ফল এখন সবাইকেই ভোগ করতে হবে। এই প্রথম শাহিদা বেগম চুপ হয়ে গেলেন। হাসপাতালে আমি তখন জানালার পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হলো এই পৃথিবীটা কত বড়, আর আমি এতদিন কতই না ছোট হয়ে বেঁচেছিলাম। এরপর আমি আমার পেটের উপরে হাত রাখলাম আর ফিসফিস করে বললাম, আমি তোমাকে আর কখনোই কষ্ট পেতে দেব না। ঠিক তখনই বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। মেঘলা, আজকে থেকে তুমি আর একা নও। আমি তার দিকে তাকালাম। তিনি খুব ধীরে বললেন, এবার সবাই জানবে তুমি কার মেয়ে। আমার বুকটা কেঁপে উঠলো। আমি এতদিন যে পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম সেটা আবার প্রকাশ পেতে যাচ্ছে, আর সেই পরিচয়টা অনেকেরই জীবন বদলে দিতে চলেছে। হাসপাতালে সেই সকালটা অন্য সব দিনের মতো ছিল না। আজকের বাতাসে যেন চাপা একটা ঝড়ের গন্ধ ছিল। আমি জানালার পাশেই বসেছিলাম। পর্দাটা সামান্য দুল ছিল। নিচে রাস্তার দিকে তাকালে দেখা যাচ্ছিল কয়েকটা কালো গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। আমি জানতাম ওগুলো শুধু গাড়ি না, ওগুলো একটা শক্তির প্রতীক, যেটা এতদিন আমি নিজেই লুকিয়ে রেখেছিলাম। ম্যাডাম, আপনি রেডি? হঠাৎ একজন নার্সের ডাকে আমি ঘুরে তাকালাম। কিসের জন্য? আমি অবাক হয়ে বললাম। নার্স একটু হেসে বলল, আপনাকে অন্য রুমে শিফট করা হবে, ভিআইপি কেবিনে। আমি কিছু বলার আগেই দরজা খুলে বাবা ভেতরে ঢুকলেন। সব ব্যবস্থা হয়ে গেছে মা, তিনি শান্ত গলায় আমাকে বললেন। আমি বুঝে গেলাম এটা শুধু রুম পরিবর্তন না, এটা একটা বার্তা। আমাকে হুইল চেয়ারে বসিয়ে যখন নতুন কেবিনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষজন হঠাৎ সম্মান দেখিয়ে সরে দাঁড়ালো। কিছু মানুষ ফিসফিস করছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম, এই মেয়েটার বাবাকে জানো? আমার বুক তখন ধুকধুক করতে লাগলো। আমি নতুন কেবিনে ঢুকে থমকে গেলাম। এটা একটা ছোটখাটো হোটেল, রুমের মতো নরম সোফা, আলাদা বসার জায়গা, বড় জানালা। বাবার দিকে তাকালাম। এত কিছুর দরকার ছিল না। তিনি খুব ধীরে ধীরে বললেন, তোমার জন্য আমি সবকিছু করবো মেঘলা, সবকিছু। তার কণ্ঠে এমন কিছু ছিল যেটা শুনে আমার আর কোনো কিছু বলতে ইচ্ছা করছিল না। ঠিক তখনই দরজায় নক হলো। একজন সিকিউরিটি অফিসার ভেতরে এসে বলল, স্যার, মিডিয়া বাইরে দাঁড়িয়ে আছে, তারা স্টেটমেন্ট চাচ্ছে। আমি চমকে উঠলাম। মিডিয়া? বাবা একদম শান্ত। হ্যাঁ, সময় হয়ে গেছে। আমার বুক কেঁপে উঠল। আপনি কি বলতে চাচ্ছেন? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে আজ শুধু রাগ না, একটা সিদ্ধান্ত ছিল, সত্য সিদ্ধান্ত। কিছুক্ষণ পর হাসপাতালের বাইরে ছোট্ট একটা প্রেস ব্রিফিং করা হলো। আমি সরাসরি সেখানে যাইনি, কিন্তু কেবিনের টিভিতে লাইভ দেখছিলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন আমার বাবা। সবার সামনে প্রথমবারের মতো তার পরিচয় প্রকাশ পেল। আমি মাহবুবুর রহমান। তিনি বললেন, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আমার নিঃশ্বাস আটকে গেল। হ্যাঁ, এটাই সেই পরিচয় যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। বাংলাদেশের অন্যতম বড় শিল্প গ্রুপ, যার নাম শুনলে অনেক বড় বড় মানুষেরাও হিসাব করে কথা বলে। আর আমি সেই মানুষেরই মেয়ে। সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করতে লাগলো, স্যার, আপনার মেয়ের সাথে কি হয়েছে? আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন? অভিযুক্ত কি সত্যি একজন আইনজীবী? বাবা একটুও বিচলিত হলেন না। তিনি স্পষ্ট করে বললেন, আমার গর্ভবতী মেয়ের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা শুধু পারিবারিক বিষয় না, এটা একটা অপরাধ। তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। এবং আমি নিশ্চিত করব যে এই অপরাধের শাস্তি যেন কেউ এড়াতে না পারে। এই বক্তব্যটা লাইভ দেখছিল ইয়াসিন, পুলিশ স্টেশনের একটা রুমে বসে। তার মুখ শুকিয়ে গেছে। সে কোনোভাবেই ভাবেনি যে মেয়েটাকে সে এতদিন দুর্বল ভাবত, সে এমন একটা পরিবারের অংশ। তার মাথার উপর একটার পর একটা দুশ্চিন্তা ঘুরতে লাগলো। কেস, লাইসেন্স, ক্যারিয়ার, সম্মান, সবকিছু যেন একসাথে ভেঙে পড়েছে। একজন অফিসার ইয়াসিনের সামনে ফাইল রেখে বলল, এগুলো আপনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কিছু অভিযোগ। ইয়াসিন ফাইল খুলে দেখলো। প্রতিটা শব্দ যেন তার চোখে আগুনের মতো লাগছিল। ডোমেস্টিক ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাসল্ট, অ্যাটেম্প টু কিল আনবর্ন চাইল্ড। তার হাত কাঁপতে শুরু করলো। ওদিকে শাহিদা বেগম টিভির সামনে বসে বসে সব দেখছিলেন। তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। না, এটা তো হতে পারে না। তিনি নিজেই নিজের সাথে কথা বলছিলেন। ফোন তুলে একের পর এক নাম্বারে কল করছেন। কেউই কল ধরছে না। যারা ধরছে তারা শুধু একটা কথাই বলছে, আমরা কিছু করতে পারবো না। এই প্রথমবার তিনি বুঝলেন ক্ষমতা কাকে বলে আর তার অভাব কাকে বলে। হাসপাতালের কেবিনে বসে আমি সবই দেখছিলাম। আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে একটা স্বস্তি, অবশেষে আমি মুক্ত, আর অন্যদিকে কঠিন বাস্তবতা। এই লড়াই এখনো শেষ হয়নি। বাবা ফিরে এসে আমার পাশে বসলেন। বললেন, ভয় পাচ্ছ? আমি কিছুক্ষণ চুপ করে বললাম, না বাবা, কিন্তু সবকিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে। তিনি হালকা হাসলেন আর বললেন, কিছু কিছু ঝড় দ্রুতই আসতে হয়, যাতে সব ময়লা ধুয়ে যায়। আমি তার দিকে তাকিয়েই রইলাম। এই মানুষটাকে যেন আমি নতুন করে চিনছি। মেঘলা, তিনি হঠাৎ বললেন, তুমি কি চাও? প্রশ্নটা খুবই সাধারণ ছিল, কিন্তু এর উত্তরটা ছিল সবচাইতে কঠিন। আমি চোখ বন্ধ করলাম। ইয়াসিনের মুখটা ভেসে উঠল। শাহিদা বেগমের সেই ধাক্কা, রক্ত, ব্যথা। তারপর ধীরে ধীরে চোখ খুলে বললাম, আমি বিচার চাই। আমার নিজের কণ্ঠ শুনে আমি নিজেই অবাক হলাম। এটা সে আগের মেঘলা না। বাবা মাথা নেড়ে বললেন, তাহলে বিচারই হবে। তার কণ্ঠে কোনো সন্দেহ ছিল না, কোনো দ্বিধাও ছিল না। সেদিন রাতেই পুরো শহরে একটা খবর ছড়িয়ে পড়ল। একজন প্রভাবশালী শিল্পপতির মেয়ে একজন আইনজীবী স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।
ইয়াসিন জানতো সে এবার শুধু একটা কেস হারছে না, সে তার পুরো জীবনটাই হারাচ্ছে। জেলের অন্ধকার সেলে বসে সে অনেকক্ষণ চুপ করেছিল। চারপাশে শব্দ হচ্ছে, লোহার দরজা বন্ধ হওয়ার আওয়াজ, কয়েদিদের কথা, দূরে কারো চিৎকার, কিন্তু তার ভেতরে যেন সবকিছুই নিঃশব্দ। সে প্রথমবারের মতো নিজের জীবনটা ফিরে ফিরে ভাবতে শুরু করলো, কোথায় ভুল হলো, কখন থেকেই বা ভুল হলো। মেঘলার মুখটা বারবার সামনে ভেসে উঠছিল, সেই শান্ত ভরসায় ভরা চোখ, যে চোখ একটা সময় শুধু তার দিকেই তাকিয়ে থাকতো। আর এখন সেই চোখে তার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু দৃঢ়তা। আমি আর ফিরে যাব না। মেঘলা সেই কথাটা তার কানে বারবার বাজছিল, আর এই একটা বাক্যই যেন তার সবকিছুই শেষ করে দিয়েছে। ওইদিকে আমি হাসপাতালের কেবিনে বসেছিলাম। রাত অনেকটাই পেরিয়ে গেছে, চারপাশে নীরবতা, কিন্তু আমার ভেতরে ঝড় চলছে। আমি একটা নিজের সিদ্ধান্ত নিয়েছি, সবচাইতে বড় সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে বাবার দিকে তাকালাম। বাবা আমার পাশেই বসে আছেন। আমি বললাম, আব্বু, আমি ডিভোর্স চাই। এই কথাটা বলার সময় আমার কণ্ঠটা একটু কেঁপে উঠল। ঘরের ভেতরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অবাক হওয়ার চাইতেও বেশি ছিল স্বস্তি। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন আর বললেন, এটাই সঠিক সিদ্ধান্ত। আমার বুকটা হালকা হয়ে গেল। এই কথার জন্যই হয়তোবা আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম সমর্থন। কিন্তু আমি থামলাম আর বললাম, আমি চাই এটা যেন সম্মানের সাথে হয়, কোনো নাটক নয়। বাবা হালকা হাসলেন। তোমার সম্মান আমি দেখবো মা। পরের দিন থেকে প্রস্তুতি শুরু হলো। লিগ্যাল টিম, কাগজপত্র, সবকিছু। এবার আর শুধু ক্রিমিনাল কেস না, এটা আমার ব্যক্তিগত জীবনের মুক্তি। কোর্টের দিন। আজকের পরিবেশটা একটু আলাদা। আজ শুধু অভিযোগ না, আজ একটা সম্পর্কের শেষ অধ্যায়। আমি যখন কোর্টে ঢুকলাম তখন মনে হচ্ছিল আমি একা না, আমার সাথে আছে আমার সিদ্ধান্ত, আমার সুখ। ইয়াসিনকে যখন কোর্টে আনা হলো, সে মাথা নিচু করেছিল। আজ তার চোখে আগের মতো সেই প্রতিরোধ নেই। সে জানে তার সবকিছুই শেষ। বিচারক ফাইল দেখছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, ডিভোর্সের আবেদনটি কি স্বেচ্ছায় করা হয়েছে? আমি দৃঢ় কণ্ঠে বললাম, জি। আপনি কি এই সম্পর্ক চালিয়ে যেতে চান? এই প্রশ্নটা শুনে এক মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু আমি থামিনি। আমি বললাম, না মাননীয় বিচারক। ঘরের ভেতরে আবারও নিস্তব্ধতা। এই না শব্দটাই ছিল আমার মুখ। বিচারক এবার ইয়াসিনের দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কি কিছু বলতে চান? ইয়াসিন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ক্লান্তি, অনুশোচনা। তারপর সে বলল, আমি কিছু বলার যোগ্য না। তারপর থেমে থেমে আবার বলল, আমি শুধু দুঃখিত। আর এই কথাটা শুনে আমার ভেতরে কিছুই নড়ল না, না রাগ, না কষ্ট, না শূন্যতা। কারণ কিছু দুঃখ প্রকাশ খুব দেরিতে আসে। বিচারক কিছুক্ষণ নীরব থেকে রায় ঘোষণা করলেন। পরিস্থিতি, প্রমাণ এবং উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে এই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হলো। এই একটা বাক্য আমার জীবনের একটা অধ্যায় শেষ করে দিল। আমি চোখ বন্ধ করলাম, একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল বুকের ভিতরে জমে থাকা একটা ভার হঠাৎ করে হালকা হয়ে গেছে। কোর্ট থেকে বের হওয়ার সময় আমি আজ একবারও পিছনে ফিরে তাকালাম না, কারণ সেখানে আর কিছুই নেই আমার জন্য। বাইরে এসে আকাশের দিকে তাকালাম, নীল খোলা আকাশ। বাবা আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, এখন কি করবে? আমি একটু হালকা হাসলাম আর বললাম, এখন আমি নতুন করে শুরু করব। কয়েকদিন পর আমি হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। আমার নিজের ঘরে, নিজের জায়গা, সবকিছুই নতুন লাগছিল। কিন্তু এই নতুনে কোনো ভয় নেই, শুধু সম্ভাবনা আছে। আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। এই মেয়েটা অনেক কিছু হারিয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি কিছুই পেয়েছে, যেমন নিজেকে পেয়েছে। আর বললাম, আমরা এখন থেকে নতুন করে শুরু করব, ঠিক আছে? ওইদিকে ইয়াসিন জেলের সেলে বসেছিল। তার হাতে একটা কাগজ, সেটা ছিল ডিভোর্সের কপি। সে অনেকক্ষণ ধরে সেই কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। এবার সে বুঝতে পারলো, কিছু হারানো জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না। আর আমি জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। আলো ধীরে ধীরে লাল হয়ে আসছে, কিন্তু আমার ভেতরে নতুন একটা আলো জ্বলছে। কারণ এবার আমি কারোর স্ত্রী না, কারো ছায়া না, আমি শুধু মেঘলা। এই কথাটা বলার পর আমার ভেতরে যেন বাঁধ ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙার ভেতরে ছিল মুক্তি। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। এখন আমি আমার বাবার বাসায় থাকি, একটা শান্ত পরিবেশ, কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, শুধু যত্ন আর অপেক্ষা। আমার শরীর ধীরে ধীরে আগের মতো শক্তি ফিরে পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল আমার মনের ভেতরে। আমি এখন আর কাউকে ভয় পাই না, কোনো পরিস্থিতিকেই না। বাবা প্রায় আমার পাশে এসে গল্প করেন, আমার ছোটবেলার কথা বলেন। কখনো কখনো চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকেন। আমি বুঝতে পারি তিনি এখনো নিজেকে দোষ দেন। একদিন আমি তাকে বললাম, আব্বু, আপনি নিজেকে দোষ দেবেন না। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি হেসে বললাম, আপনি না থাকলে আমি হয়তোবা আজও এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলেন। সময়ের সাথে সাথে আমার গল্পটা আরো ছড়িয়ে পড়তে লাগলো। অনেক জায়গা থেকে আমাকে ডাকা শুরু হলো, মহিলা সংগঠন, সেমিনার, প্রোগ্রাম। সবাই চায় আমি আমার গল্প বলি। প্রথমে আমি দ্বিধায় ছিলাম, আমি কি পারবো এত মানুষের সামনে দাঁড়িয়ে নিজের কষ্টের কথা বলতে? কিন্তু তারপরে একদিন একটা প্রোগ্রামে গেলাম। মঞ্চে দাঁড়িয়ে উঠে যখন আমি প্রথমবারের মতো বলা শুরু করলাম, পুরো শহর তখন নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, আমি কোনো হিরো না, আমি শুধু একজন সাধারণ মেয়ে, যে একদিন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম। আর না, আমার কথা শেষ হওয়ার পর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে কাঁদছিল আর বলল, আপু, আপনি না থাকলে হয়তো আমি আজকেও চুপ করে থাকতাম। এই একটা মুহূর্তে আমি বুঝলাম আমার কষ্ট বৃথা যায়নি। এর কিছুদিন পর
আমার জীবনের সবচাইতে বড় দিনটা এলো। হাসপাতালে সেই রুমে আমি শুয়ে আছি। চারপাশে নার্স, ডাক্তার, বাবা বাইরে পায়চারি করছেন। তার মুখে উদ্বেগ, কিন্তু চোখে আনন্দ। তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম এটাই কষ্টের শেষ। এই কষ্টের শেষে নতুন একটা জীবন অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ছোট্ট একটা কান্নার শব্দ পুরো ঘরটাকে ভরিয়ে দিল। আমি চোখ খুলে তাকালাম। নার্স আমার কোলে ছোট্ট একটা শিশুকে তুলে দিলেন। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমি ফিসফিস করে বললাম, ও আমার সন্তান। ও ছিল একটা মেয়ে, ছোট্ট, কোমল আর নিষ্পাপ। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। পুরো পৃথিবী এখন আমার হাতে। বাবা ভেতরে ঢুকে এই দৃশ্যটা দেখে স্থির হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল আর বললেন, এটা আমার নাতি? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, ওর নাম রাখবো নূর। বাবা তখন বললেন, নূর মানে তো আলো। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কারণ সে আমার জীবনের আলো হয়ে এসেছে। দিনগুলো আবার নতুনভাবে শুরু হলো। নূরকে নিয়ে আমার জীবন ভরে উঠল। তার হাসি, তার কান্না, তার ছোট ছোট হাত, সবকিছু যেন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। ওইদিকে ইয়াসিন এখনো জেলেই পড়ে আছে। তার কেসের চূড়ান্ত রায় হয়ে গেছে, শাস্তি হয়েছে, তার লাইসেন্সও বাতিল হয়েছে, তার ক্যারিয়ারও শেষ। একদিন সে খবর পেল মেঘলার একটা মেয়ে হয়েছে। সে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর খুব ধীরে ধীরে মাথা নিচু করলো, কারণ সে জানে সে শুধু একজন স্ত্রীকে হারায়নি, সে একজন ভালো বাবাও হতে পারেনি। আর আমি এখন আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করেছি। একদিন বিকেলে আমি নূরকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। সূর্য ডুবেছে, আকাশে লাল আভা। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুমি কখনো ভয় পাবে না, ঠিক আছে মা? সে কিছুই বোঝে না, কিন্তু তার ছোট্ট হাতটা আমার আঙুল শক্ত করে ধরে রাখলো। আমি হেসে ফেললাম। এই ছোট্ট হাতটাই আমাকে সবচেয়ে বড় শক্তি দেয়। আমি জানি আমার জীবনটা এত সহজ ছিল না। হয়তো সামনে আরো কঠিন সময় আসবে, কিন্তু এখন আমি প্রস্তুত, কারণ আমি জানি আমি ভাঙতেও পারি, আবার গড়তেও পারি।